ভারতকে শায়েস্তা করতে ইউনূস সরকারের সামরিক বাজেট বৃদ্ধি। বাজেট বৃদ্ধিটা কত বৃদ্ধি? এই কথাটা শুনে কিংবা এই সংবাদটা দেখে বা পড়ে আমি কি হাসবো না কাঁদবো সেটা ভাবছিলাম একটু। আগের বছর সর্বোচ্চ 42,000 কোটি টাকা ছিল সামরিক বাজেট, যেটি $3.5 বিলিয়ন ডলারের মতো। এবার ইউনূস সরকার বাজেট $1 বিলিয়ন সামরিক খাতে বাড়িয়েছে। এটা এবার 55,000 কোটি টাকা করা হয়েছে, বা $4.5 বিলিয়ন কিছু বেশি। যেটি হোক, $3 বিলিয়ন বাংলাদেশের মতো দেশের জন্য $3 বিলিয়ন যা, $5 বিলিয়ন তা। কিন্তু এর সাথে বাংলাদেশের এক শ্রেণীর লোকজন বলা বলি করছে যে ভারতকে শায়েস্তা করার জন্য আমাদের সামরিকভাবে আরও শক্তিশালী হতে হবে, এবং কেউ কেউ এটাও বলা বলি করে যে ভারতের প্রেসক্রিপশনে, ভারতের পরামর্শে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে রাখা হয়েছে। আজকে আপনি 55,000 কোটি টাকা খরচ করছেন, কালকে যদি 2 লক্ষ কোটি টাকাও আপনি খরচ করেন, তারপরেও আপনি ভারত কিংবা আপনার যে প্রিয় রাষ্ট্র পাকিস্তানের সামরিক সক্ষমতার সমানও আপনি হতে পারবেন না। আর ভারত তো দূর কি বাদ, এটা পরিসংখ্যান দেখলেই এটি স্পষ্ট হয়ে যায় যে ভারত আগের অর্থবছর থেকে চলতি অর্থবছরে শুধু বর্ধিত বাড়িয়েছি 50,000 কোটি রুপি। মানে এই মুহূর্তে ভারতের সামরিক বাজেট যা, বাংলাদেশের টোটাল অর্থবছরের সব ক্ষেত্রের বাজেট, তার থেকে ভারতের শুধু সামরিক বাজেটটাই বেশি। আপনি 50,000 বাড়ান আর 55,000 বাড়ান আর যেটি বাড়ান না কেন, আপনি ভারতের কাছে তো দাঁড়াতেই পারবেন না। এই বাড়ানো, এই বরাদ্দ আমার কাছে মনে হয় যে ভারতকে শায়েস্তা করতে নয়, একটা দুর্নীতির একটা পকেট খোলার জন্য নতুন নতুন সামরিক সরঞ্জাম কেনা হচ্ছে। এগুলো অপচয় ছাড়া কিছু না। কারণ আমার যে সামরিক সক্ষমতা, এই সক্ষমতা দিয়ে আসলে আমি কিছুই করতে পারবো না। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাংলা সংবাদ মাধ্যম এই সময় আজকে একটি সংবাদ দিয়েছে। সেই সংবাদের শিরোনামটা হলো এমন যে ডিফেন্সের রেকর্ড বরাদ্দ ইউনূস সরকারের, চিন্তা নয়াদিল্লির। এই শিরোনামটা শুনেও আমি রীতিমতো হেসেছি। কারণ কোথায় 55,000 কোটি টাকা আর কোথায় ভারতের সামরিক বাজেটের চলতি অর্থ বছরের বাজেট যদি চিন্তা করেন, এটি যদি বাংলা টাকায় কনভার্ট করেন, ইন্ডিয়ান রুপিতে প্রায় 7 লক্ষ কোটির কাছাকাছি, বাংলা টাকায় কনভার্ট করলে এটি 9 লক্ষ কোটি টাকার উপরে। আপনি বাংলাদেশের বাজেট কত আপনি জানেন? বাংলাদেশের টোটাল অর্থ বছরের বাজেট 8 লক্ষ কোটি টাকার মতো, 8 লক্ষ কোটি টাকার নিচে। এবার ধরুন 7,90,92 লক্ষ টাকা। সেখানে ভারতের বাংলা টাকায়, বাংলাদেশি টাকায় যদি বলেন, 9 লক্ষ কোটি টাকার বেশি ভারতের সামরিক বাজেট। আপনার 42,000 কোটি আর 55,000 কোটি বাড়িয়ে, 42 থেকে 55 বাড়িয়ে আপনি বলবেন যে ভারতকে শায়েস্তা করার জন্য এগুলো হচ্ছে বা এগুলো করা হচ্ছে। ভারতের প্রেসক্রিপশনে এতদিন দুর্বল করে রাখা হয়েছিল, এখন আমরা সবল করছি। এগুলো কিচ্ছু না, এগুলো একটা দুর্নীতির আখড়া করে দেওয়া হয়েছে। এই সময় বলছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীগুলোকে অস্ত্র যোগানো সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য ইউনূস সরকারকে খোলামেলা পরামর্শ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রভাবশালী অংশ। আর এই পরামর্শেরই অংশ হচ্ছে 42,000 কোটি টাকা থেকে 55,000 কোটি টাকায় এটা রূপ লাভ করেছে। পাশাপাশি অনির্বাচিত অস্থায়ী নেহাতি একটি অন্তর্বর্তী সরকার হওয়া সত্ত্বেও প্রতিরক্ষা খাতে রেকর্ড পরিমাণ ব্যয় বরাদ্দ করেছে ইউনূসের সরকার, এবং সেই অর্থে চীন, আমেরিকা, তুরস্ক, পাকিস্তান এবং ইউরোপের কয়েকটি দেশ থেকে ঢালাও যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমানবহর, ট্যাঙ্ক, রকেট, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কিনতে চলেছে তারা। সূত্রের দাবি, সরকারের মেয়াদ দ্রুত ফুরিয়ে আসার কারণে আলোচনার গতিও বেড়েছে। বিদেশি অস্ত্র বিক্রেতারা ঢাকায় আসছেন। ইউনূস সরকারের অফিসারেরা আমেরিকা, চীন, পাকিস্তান, ইউরোপে গিয়ে শত শত কোটি ডলারের ডিল নিয়ে আলোচনা করছেন। যেমন ইতালির লিওনার্দো এসপি এর কাছ থেকে ইউরো ফাইটার টাইফুন নামে একটি বহু উদ্দেশ্য সাধক
মাল্টি রোল বিমান বহর কেনার জন্য গত মঙ্গলবারই কথাবার্তা পাকা করল বাংলাদেশের সরকার। ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এ বিষয়ে একটি চুক্তি সইও হয়েছে। 3 বাহিনীর জন্য প্রয়োজনীয় কেনাকাটা এবং বাংলাদেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিকাঠামো নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস 55,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, যা এদেশে রেকর্ড। আমি শুরুতেই পরিসংখ্যানগুলো বলছিলাম, এর আগে প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ হয়েছিল 42,000 কোটি টাকা। অর্থনৈতিক সংস্থাগুলোর সমীক্ষা বলছে ইউনূসের আমলে বাংলাদেশের অর্থনীতি তলানিতে ঠেকেছে। বিদেশ থেকে তৈরি পোশাকের অর্ডার কমে যাওয়ায় কয়েক হাজার পোশাক কারখানা মুখ থুবড়ে পড়েছে। নতুন করে বেকার হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান গত সোমবার জানিয়েছেন, বাংলাদেশ ঋণের ফাঁদে পড়ে ছটফট করছে। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, এই অবস্থা থেকে উদ্ধার পাওয়া খুবই কঠিন। কিন্তু সত্যিই এমন অবস্থায় কেন প্রতিরক্ষায় বিপুল বরাদ্দ? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক কর্মকর্তা এই প্রসঙ্গে ইউনূসের সাম্প্রতিক একটি যুক্তি তুলে ধরছেন। কিছুদিন আগে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে গিয়ে ইউনূস জানিয়েছিলেন, দেশের প্রতিরক্ষার জন্য আত্মবিশ্বাসী বাহিনী চাই। বাহিনীর আত্মবিশ্বাসের জন্য চাই আধুনিক অস্ত্রশস্ত্র। এক্ষেত্রে সরকার কোনো কার্পণ্য করবে না। তবে এমন একটা পরিস্থিতিতে যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান, কপ্টার ও ট্যাঙ্ক কেনা এবং বাংলাদেশের মাটিতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও চীনা ড্রোনের কারখানা গড়ার জন্য সরকারি অর্থ বরাদ্দ কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্নের সদুত্তর মিলছে না। এর মধ্যে আবার পরিস্থিতি উস্কে দিতে মাঠে নেমেছেন সেনাবাহিনীর জামায়াতপন্থী অবসরপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা। দিন কয়েক আগে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের একটি আলোচনা সভায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি মন্তব্য করেছেন, ভারত যতদিন না ভেঙে টুকরো টুকরো হচ্ছে ততদিন বাংলাদেশে পুরোপুরি শান্তি আসবে না। জামায়াতে ইসলামের প্রাক্তন প্রধান গোলাম আজমের পুত্র এই সেনা কর্মকর্তার সাফ কথা, আঘাতের পর আঘাত এনে ভারতকে দুর্বল করে ফেলার কৌশল না নিলে বাংলাদেশে স্থিতি আসবে না। এজন্য ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কম যান না। তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সংবাদ মাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাৎকারেই শিলিগুড়ি করিডোর, যেটি চিকেন স্নেক নামে পরিচিত, এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে দিল্লিকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরে একদিকে তার অনুগত ছাত্রনেতারা, পাশাপাশি জামাত ও অন্যান্য পাকিস্তানপন্থী সংগঠনের নেতারা গত 1.5 বছরে ক্রমাগত এই বিষয়টি তুলে ধরে ভারতকে হুমকি দিয়ে গেছে। উইকিলিক্সে ফাঁস হওয়া তথ্য দেখিয়েছিল 2009-এর ফেব্রুয়ারিতে সদ্য ক্ষমতায় আসা সেই সময়ের শেখ হাসিনা সরকারকে বিপাকে ফেলতে পাকিস্তানি গুপ্তচর সংগঠন আইএসআই কিভাবে বিডিআর বিদ্রোহে ইন্ধন জুগিয়ে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা সেনাবাহিনীর বাছাই করা অফিসারকে হত্যা করেছিল। যে এই ইউনূস জামানাতে এক পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তার নেতৃত্বাধীন কমিশন ঘোষণা করা হয়েছিল। বিডিআর বিদ্রোহ আসলে ভারতের চক্রান্তে হয়েছে। এই কমিশন সাম্প্রতিক সময় এমন মতামত দিয়েছে। আরও এক ধাপ এগিয়ে অবসরপ্রাপ্ত সেনা সংগঠন রাওয়ার চেয়ারম্যান কর্নেল আব্দুল হক ইউনূস সরকারকে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশের উচিত প্রতিবেশী দেশ তৈরি করা। এর জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার নীতি নিতে হবে। ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের উত্তরাংশে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ তৈরি করতে হবে। কর্নেল হকের আক্ষেপ, তারা তৈরি হয়েই রয়েছে, আমরা সাহায্য করতে এগোতে পারছি না। অর্থাৎ ভারতকেই বাংলাদেশের প্রধান এবং স্থায়ী শত্রু হিসেবে চিহ্নিত করছেন ইউনূসের সাঙ্গপাঙ্গরা, যদিও তাদের যুক্তিকে সামরিক শক্তি বাড়ানোর অজুহাত বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বর্তমানে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্তা বলছেন, এই সরকারকে ক্ষমতায় বসিয়েছেন সেনাপ্রধান, কাজেই দেশের মানুষ খেতে পাওয়ার চেয়ে সেনাবাহিনীর জন্য নতুন নতুন বিমান, সাবমেরিন, ট্যাঙ্ক, জাহাজ কেনাটা সরকারের অগ্রাধিকার হওয়া স্বাভাবিক। এগুলো বিগ টয় বলে শুধু নয়, কোটি কোটি ডলারের সামরিক কেনাকাটায় একটা বড় ঘুষের হাত বদল হয়।
শুনছি সরকার এই বিপুল কেনাকাটায় মিডলম্যান না রাখার নীতি নিয়েছে, অর্থাৎ ওই টাকার পুরোটাই সরাসরি কিছু লোকের পকেটে ঢুকবে। তারপরে এত জাহাজ কোথায় নোঙ্গর করবে, এত ঝাঁকে ঝাঁকে বিমান কোথায় রাখা হবে, কেন রাখা হবে, কি কাজে লাগবে তা নিয়ে চিন্তা করবে অন্যরা, কারণ এই সরকারের লোকেরা তো ততক্ষণে আর থাকবে না ক্ষমতায়। এমনভাবে একজন সাবেক সেনা কর্মকর্তা মন্তব্য করেছেন। ভারতের এক নিরাপত্তা বিশেষজ্ঞ আবার বাংলাদেশে ড্রোন ও অস্ত্রের কারখানা হওয়াকে বিপজ্জনক বলে মনে করছেন। তার কথায় এই ড্রোন সীমান্ত পেরিয়ে ভারতে মাদক ও জাল নোট সরবরাহে ব্যবহৃত হবে না কে বলতে পারে। বাংলাদেশের অস্ত্র কারখানায় তৈরি রাইফেল উত্তর পূর্বের সন্ত্রাসবাদকে ফের উস্কে দিতে পারে। ওই অস্ত্র নিয়ে ইসলামী জঙ্গিরা ভারতে ঢুকে হত্যাকাণ্ড চালালে বিস্ময়ের কিছু নেই। ওই নিরাপত্তা বিশেষজ্ঞ আরও জানান, ইতিমধ্যেই বাংলাদেশের জঙ্গিদের ঘাঁটি ও নেটওয়ার্ক নিয়ে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাতে সবিস্তারে রিপোর্ট তুলে দিয়েছেন অজিত দোভাল। পাকিস্তানি অর্থে পুষ্ট লস্করে তাইবার এক ব্যক্তি পাকিস্তানে ঘোষণা করেছেন বাংলাদেশে ইতিমধ্যেই তারা শক্তিশালী শাখা তৈরি করে ফেলেছে। রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসার একটি দল সম্প্রতি পাকিস্তান ঘুরে এসেছে। সুতরাং বাংলাদেশের তরফে লাগাতার উস্কানির মধ্যে ভারতের নিরাপত্তা ঝুঁকি যথেষ্টই রয়েছে। এগুলো আসলে বাংলাদেশকে বিপদে ফেলার কারখানা ছাড়া অন্য কিছু দেখি না, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা বেসামরিক নাগরিক, আমরাও বুঝি যে বিশাল শক্তি, পৃথিবীরই একটা বড় শক্তি হচ্ছে ভারতের সামরিক শক্তি। সেই ভারতের বিশাল পাহাড়ের সামনে আমি একটা ঢেলা নিয়ে বলছি, পাহাড় তোমাকে আমি ঢিল দিয়ে ভেঙে দেব, তাহলে কি হয়? বাংলাদেশের অবস্থাটা তেমনই হয়েছে। ইউনূসের হাতে একটা ছোট্ট পাথর আর বিশাল পাহাড়কে দেখে বলছে যে পাহাড় তোমাকে এক ঢিলে আমি ভেঙে দেব। অবস্থাটা এমন। আজকে ভাবতে অবাক লাগে যে আমাদের দেশের সামরিক কর্মকর্তারাও, নির্বোধ সামরিক কর্মকর্তারাও এগুলোর সঙ্গে, বিশেষ করে অবসরপ্রাপ্ত এই যে রাওয়ার যে চেয়ারম্যান, কিংবা এই যে বিডিআর এর যে সাবেক ডিজি, বিডিআর বিদ্রোহ কমিশনের যে কমিশন প্রধান, তিনিও ভারতকে বিচ্ছিন্ন করবার, বা তিনিও এর আগে যখন অপারেশন সিঁদুর চালালো ভারত পাকিস্তানের উদ্দেশ্যে, এই ALM ফজলুর রহমান বিডিআর বিদ্রোহ যে কমিশনের চেয়ারম্যান, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে চীনের সাথে যোগ সাজস্যে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেবার একটা পায়তারা করা যায় কিনা, এমনটা বলেছিলেন। ইউনূস সরকার সেই সময় বিবৃতি দিয়ে জানাতেও বাধ্য হয়েছিল যে এটা নিতান্তই তার বক্তব্য, এটা আমাদের বক্তব্য নয়। অর্থাৎ আমরা আসলে এমন একটা সমাজে বসবাস করছি, মাঝে মাঝে আসলে হাসি বাড়ায়, মাঝে মাঝে দুঃখ লাগে যে আমরা কোন সময় যে কাদের সাথে বসবাস করছি। এসব নির্বোধ মানুষদের সঙ্গে আমাদেরকে আসলে থাকতে হয়, বসবাস করতে হয়। এটা আসলে আমাদের কপাল, আমাদের ভাগ্য। যাই হোক, শায়েস্তা কিছু নয়। সামরিক 42,000 কোটি টাকা থেকে 55,000 কোটি টাকায় বাজেট বৃদ্ধি করে ভারতের একটা চুলও ছিঁড়তে পারবে না। এই হলো অবস্থা।